হ্যালো, আমি রিঙ্কি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হিমরেখা এবং হিমশৈল। এই দুটো প্রশ্ন মাধ্যমিকের জন্য, শর্ট প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে শর্ট প্রশ্নও আসে এবং 2 নম্বর 3 নম্বরের প্রশ্নও আসে। দেখো, খুব সহজেই আমরা হিমরেখা এবং হিমশৈলটা বুঝে নিচ্ছি। মেরুপ্রদেশ ও উচ্চ পার্বত্য অঞ্চলের প্রবল শৈতে যে সীমারেখার উপরে অত্যাধিক শীতলতার জন্য সারা বছরই জল জমে বরফে পরিণত হয়ে থাকে এবং যে সীমারেখার নিচে উত্তাপে তুষার গলে যায়, সেই সীমারেখাকে হিমরেখা বলা হয়। দেখো, এখানে ছবিতে একটা রেখা দেখানো হলো এবং এই সীমারেখার ওপরে দেখিয়েছি আমরা নীল রং দিয়ে চির তুষারবৃত্ত অঞ্চল দেখিয়েছি এবং নিচে পাহাড়টা দেখেছি, অর্থাৎ এখান থেকে বরফ গলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা হিমরেখা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে গেলাম। এবার দেখো, পরবর্তীতে আছে হিমশৈল। কখনো কখনো উপকূলীয় হিমবাহ থেকে বিশাল বরফের স্তূপ বিচ্ছিন্ন হয়ে সংলগ্ন মহাসাগরে ভেসে বেড়ায়। সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। তাহলে হিমরেখা আঁকার জন্য একটা পাহাড় এঁকে নিয়েছি এবং তার ওপরে অংশটা চিরতুষার ক্ষেত্র দেখিয়েছি। কিন্তু হিমশৈল আঁকার জন্য দেখো, পাহাড়টা এঁকে নিচ্ছি। প্রথমে পাহাড়টা এঁকে নিলাম এবং তারপরে বরফের স্তূপগুলো আঁকছি। বরফটা ওপরে রয়েছে, অর্থাৎ হিমবাহগুলো, সেখান থেকেই হিমশৈল সৃষ্টি হচ্ছে। এখানে দেখো, জলভাগ এঁকে দিলাম এবং বরফের স্তূপগুলো জলের মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছে। বিশাল এটা হচ্ছে, দেখো, বরফের স্তূপটা বড় অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রের মধ্যে ভেসে বেড়াচ্ছে। হিমশৈলের মাত্র 9 ভাগের 1 ভাগ অংশ সমুদ্রে ভেসে থাকে। তাহলে হিমরেখা হচ্ছে পর্বতের গায়ে বা ভূপৃষ্ঠে যে উচ্চতার উপরে সারা বছর বরফ জমে থাকে বা যে উচ্চতার নিচে বরফ গলে যায়, উচ্চতার সেই সীমারেখার নাম হিমরেখা। আর হিমশৈল সমুদ্রে ভাসমান বিশালাকৃতি বরফের স্তূপকে হিমশৈল বলা হয়। হিমশৈলের 9 ভাগের 1 ভাগ জলের ওপরে ভেসে থাকে। নিশ্চয়ই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এখানে দেখো, ছবির মাধ্যমে আমরা শিখে নিলাম বলে এটা আমরা ভুলবো না এবং আমাদের মনে থাকবে। থ্যাংক ইউ।